সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের আলো অধ্যায় থেকে সূচিছিদ্র ক্যামেরাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, এই সূচিছিদ্র ক্যামেরাটা আমরা কিভাবে তৈরি করতে পারি। আমাদের এই সূচিছিদ্র ক্যামেরাটা তৈরি করতে গেলে একটা টেবিল লাগবে, একটা জ্বলন্ত মোমবাতি লাগবে, আর একটা কার্ডবোর্ড নিতে হবে, যার মাঝখানে একটা পেরেক দিয়ে ছিদ্র করে নিতে হবে। এইবারে আমরা কি করব, ঘরটাকে অন্ধকার করে নেব। ঘরটাকে অন্ধকার করে নিলাম, আর মোমবাতির শিখা আর দেওয়ালের মাঝখানে কার্ডবোর্ডটাকে ধরবো ঠিক ছবির মতো করে। কার্ডবোর্ড এবং মোমবাতির শিখাটা এমনভাবে রাখবো যাতে এই মোমবাতির শিখা ও কার্ডবোর্ড একই উচ্চতায়, কার্ডবোর্ডের যে ছিদ্রটা এটা একই উচ্চতায় থাকবে। এইবারে দেখো, এই ছিদ্রের ঠিক বিপরীতে মোমবাতি আর কার্ডবোর্ড, এই কার্ডবোর্ডের বিপরীত দিকে যে দেওয়ালে আমরা উল্টো একটা মোমবাতির শিখার ছবি দেখতে পাবো। তো এই মোমবাতির শিখা থেকে আলো তো চারিদিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু দেখো সব আলোকরশ্মি কিন্তু এই যে কার্ডবোর্ডটা দেখতে পাচ্ছ, এই কার্ডবোর্ডের যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে কিন্তু সব আলোকরশ্মি যাচ্ছে না। তাহলে কি হচ্ছে, এখানে ভালো করে খেয়াল করো, পি যে ছিদ্রটা রয়েছে, এই পি ছিদ্রের মধ্যে দিয়ে মোমবাতি শিখার নিচের দিকের যে এ বিন্দু থেকে আসা আলো, এই আলোকরশ্মি পি ছিদ্র দিয়ে A1 বিন্দুতে পৌঁছাচ্ছে। আবার এই মোমবাতির শিখার উপরের দিকে যে বি বিন্দুর যে আলো, বি বিন্দু থেকে আসা আলো পি বিন্দু দিয়ে ঠিক দেওয়ালে B1 বিন্দুতে পৌঁছাচ্ছে। এইভাবে শিখার অন্যান্য বিন্দু থেকেও যে আলোগুলো আসার মতো, সেগুলি কিন্তু এই ছিদ্র পি দিয়েই গিয়ে দেওয়ালে পড়ছে। এর ফলে দেওয়ালে একটা একদম এই AB যে মোমবাতির শিখা, ঠিক তার প্রতিকৃতি, কিন্তু প্রতিকৃতিটা উল্টো, A1 B1 একটা প্রতিকৃতি আমরা পাচ্ছি দেওয়ালে, সেটা উল্টানো। অর্থাৎ এর থেকে আমরা জানতে পারছি কি, আলো সরলরেখায় চলাচল করে, আর সেই সরলরেখায় চলাচল করার ফলেই কিন্তু এই প্রতিকৃতিটা উল্টো হয়েছে। আমরা যদি বাড়িতে এরকম একটা সূচিছিদ্র ক্যামেরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে এরকম ঠিক একটা বাক্স নিতে হবে। এরকম একটা বাক্স নিয়ে তার একদিকের দেওয়ালে একটা ছোট্ট ছিদ্র করতে হবে, আর অপর দিকে ঠিক সেই বাক্সের যেদিকে আমরা ছিদ্র করব তার বিপরীত দিকে, এই ছবিটার মতোই বিপরীত দিকে আমরা কি করব, এই দিকে যে কার্ডবোর্ড সেটা আমরা খুলে নেব, এবং সেই জায়গায় আমরা কি লাগাবো, একটা ট্রেসিং পেপার বা ঘষা কাঁচ। এই জায়গাটা যদি আমরা লাগিয়ে দিতে পারি, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সূচিছিদ্র ক্যামেরা। এইবারে আমরা দেখো, এই যে বক্সের যে ছোট্ট বিন্দুটা আমরা তৈরি করেছি, তার কাছে আমরা একটা মোমবাতি, ঠিক সেই উচ্চতায় একটা মোমবাতি জ্বেলে দেব। এইবারে আমরা দেখতে পাবো ঠিক এদিকে যে ঘষা কাঁচ বা ট্রেসিং পেপার, এইখানে ঠিক মোমবাতিটার একটা উল্টো ছবি আমরা দেখতে পাবো। এটা তো তৈরি করলাম একটা ক্যামেরা, এখানে আমরা ছবিও পেয়ে গেলাম, কিন্তু এই ছবিটাকে আমরা ছোট বা বড় কিভাবে কি করতে পারবো। দেখো, এই শিখাটাকে, মোমবাতির যে শিখা, এই শিখাটাকে এই ছিদ্র থেকে যত দূরে সরাবে, এই যে এখানে যে প্রতিকৃতি বা যে ছবিটা হবে সেটা আস্তে আস্তে ছোট হবে। আবার দেখো, এই মোমবাতির শিখাকে যত ছিদ্রের কাছে আনবে, এই যে প্রতিকৃতি বা এই ছবিটা তত বড় হবে। আবার মোমবাতির শিখা আর এই ছিদ্রের দূরত্ব যদি আমরা অপরিবর্তিত রাখি, অর্থাৎ এই দুটোকে আমরা নড়ালাম না, আমরা কি করলাম, আর একটা বাক্স নিলাম ঠিক একই রকম, কিন্তু বাক্সটা তার থেকে অনেক বড়, অর্থাৎ এই যে ছিদ্র থেকে এই যে পর্দার দূরত্ব, এইটা আমরা বাড়িয়ে দিলাম, তাহলেও কিন্তু এই যে প্রতিকৃতিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু হবে অনেক বড়। আমরা একটা কথা মনে রাখবো, এই সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর কিন্তু প্রতিকৃতি গঠিত হয়, কখনোই এটা কিন্তু প্রতিবিম্ব নয়, এই ভুলটা যেন আমাদের না হয়। এবারে আমরা একটা খেলা খেলবো। খেলাটা কেমন দেখো, একটা ছোট আয়না নিলাম, সেই আয়নাটা যেখানে ঘরে সূর্যের আলো পড়ছে, ঠিক সেই রকম জায়গায় সেই সূর্যের আলোটা যাতে সে আয়নার উপর পড়ে,
এমনভাবে আয়নাটাকে আমরা ধরলাম। এর ফলে দেখো সূর্যের যে আলোটা আয়নাতে পড়ছে, পড়ার পর সেটা কিন্তু প্রতিফলিত হয়ে কোথায় যাবে? ঘরে আমরা যেদিকে আয়নাটাকে ঘোরাবো সেই দিকেই কিন্তু আলোটা প্রতিফলিত হয়ে যাবে। আয়নাতে পড়ে আলোর এই যে ফিরে আসা, অর্থাৎ সূর্যের আলো যে আয়নায় পড়ছে, পড়ে যে ফিরে আসছে আবার, এই ঘটনাকেই বলা হচ্ছে আলোর প্রতিফলন। এখানে একটা আলোর প্রতিফলক দেখো এক্স ওয়াই, এই যে এটা হচ্ছে আলোর প্রতিফলক অর্থাৎ আয়না। সোজা কথায় বলতে গেলে একটা আয়না। তোমরা একটা আয়না জোগাড় করে যদি এর ওপর সূর্যের আলোটাকে ঠিক এই রকম জায়গায় প্রবেশ করতে দাও, তাহলে দেখবে ঠিক এইভাবে সূর্যের আলোটা আবার প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। তাহলে যে পথ ধরে আলো আয়নায় এসে পড়ছে তাকে কি বলছে? আপতিত আলোকরশ্মি। এই যে পথ ধরে আলো আয়নায় এসে পড়ছে এটা হচ্ছে আপতিত রশ্মি। আর আয়নায় পড়ে যে আলো, আয়নায় পড়ে সেই যে আলোটা আয়নায় পড়ছে, সেই আয়নায় পড়ার পরে আলোটা যে পথ ধরে ফিরে যায়, তাকে কি বলে? প্রতিফলিত আলোকরশ্মি। আর এই আয়নার উপর যে বিন্দুতে আপতিত আলোক, এই যে আপতিত আলোটা এসে পড়ছে, পড়ে প্রতিফলিত হচ্ছে, এই যে এই বিন্দুটা, এটাকেই বলছে আপতন বিন্দু। এই যে বি বিন্দুতে এসে এটা প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে আপতন বিন্দু। আয়নার অবস্থান, এই যে এই আয়নার অবস্থান যে সরলরেখাংশ দিয়ে চিহ্নিত করা হচ্ছে, অর্থাৎ এই যে এক্স ওয়াই হচ্ছে প্রতিফলক, তাহলে এক্স ওয়াই হচ্ছে প্রতিফলক। তাহলে আয়নার যে অবস্থান যে সরলরেখাংশ দ্বারা চিহ্নিত করা হয় সেই এক্স ওয়াই হচ্ছে প্রতিফলক। আর এই প্রতিফলকের উপর আপতন বিন্দুতে আঁকা যে লম্ব কি? বিডি। এই আপতন বিন্দুতে আঁকা যে লম্ব বিডি, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে অভিলম্ব কাকে বলে? আপতন বিন্দুতে আঁকা যে লম্ব সেটাই হচ্ছে অভিলম্ব। এই অভিলম্ব ও আপতিত রশ্মির মাঝের কোণকে বলা হয় আপতন কোণ। ঠিক সেই রকমভাবেই প্রতিফলিত রশ্মি ও অভিলম্বের মাঝের কোণকে বলা হয় প্রতিফলন কোণ। এখানে আমরা আর একটা জিনিস দেখে নেব যে আপতন কোণ আর প্রতিফলন কোণ এরা কিন্তু অবশ্যই সমান হবে। তাহলে আমরা প্রতিফলনের ক্ষেত্রে আমরা দুটো সূত্র বা নিয়ম পেলাম। একটা হচ্ছে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। আর একটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও প্রতিফলকের উপর আপতন বিন্দুতে আঁকা অভিলম্ব একই সমতলে থাকে। এটাও প্রতিফলনের আরেকটি নিয়ম বা সূত্র। প্রতিফলন সাধারণত দু রকম, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন কাকে বলে? যখন মসৃণ তলে যেমন আয়না, এই মসৃণ তলে আয়নার প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন। আয়নার প্রতিফলনটা সবচেয়ে ভালো আমাদের কাছে উদাহরণ। আবার চকচকে স্টিলের মসৃণ বাটিতে বা চকচকে যে স্টিলের যে থালা তাতেও যে প্রতিফলন ঘটে সেটাও কিন্তু নিয়মিত প্রতিফলনের মধ্যেই পড়ে। আবার যখন অমসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। যেমন দেখো, গাছপালা, মাটি, ঘরের দেওয়াল, সিনেমার পর্দা ইত্যাদির উপর যখন আলোর প্রতিফলন ঘটে তখনই সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। সেই বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে সেই বস্তুটাকে কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, তাহলে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে দেখো আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল, দেখো 1 2 3 4 এরা কিন্তু পরস্পর সমান্তরাল, কিন্তু আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলেও প্রতিফলনের পর তারা কিন্তু আর সমান্তরাল থাকে না, তারা অসমান্তরাল হয়ে পড়ে। দেখেছো, তারা কিন্তু আর সমান্তরাল থাকে না, অর্থাৎ বিক্ষিপ্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। এবারে আমরা দেখব আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সবচেয়ে বিশেষ করে জানা জরুরি সেটা হচ্ছে বিভেদ তল। তো বিভেদ তল কাকে বলে? যদি আমরা একটা গ্লাসে কিছুটা জল নিই তাহলে এই বায়ু ও জলের মাঝে যে তল, অর্থাৎ এই বায়ু ও জলের মাঝে যে তল সেটা হচ্ছে বায়ু ও জলের
বিভেদ তল। এবার এই জলের মধ্যে যদি আস্তে করে আমি কেরোসিন তেল ঢেলে দিই তাহলে কি হবে? তাহলে দেখো বায়ুর সঙ্গে কেরোসিন, এই জায়গাটায় খেয়াল করো, বায়ুর সঙ্গে কেরোসিন তেলের একটা বিভেদ তল তৈরি হচ্ছে, আবার জলের সঙ্গে কেরোসিন তেলের আরও একটা বিভেদ তল। তাহলে একটা হচ্ছে কেরোসিন ও জলের বিভেদ তল, আর একটা হচ্ছে বায়ু ও কেরোসিন তেলের বিভেদ তল। আলোক রশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো আলাদা একটা মাধ্যমে প্রবেশ করে তখন ওই মাধ্যম দুটির বিভেদ তল থেকে আলোর গতিপথের পরিবর্তন ঘটে। এই ঘটনাকেই বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে আমরা আলোর প্রতিসরণটা একটু ছবিতে দেখে নেব কীভাবে আলোর প্রতিসরণটা হয়। আলোক রশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি এই মাধ্যম দিয়ে যাচ্ছে লঘুতর মাধ্যম, তো কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো মাধ্যম, এটা হচ্ছে বিভেদ তল, অন্য কোনো মাধ্যমের এই যে এইটা হচ্ছে বিভেদ তল, তো অন্য কোনো মাধ্যমে যদি প্রবেশ করে তখন ওই মাধ্যম দুটির যে বিভেদ তল, এই বিভেদ তল থেকে আলোর কিন্তু গতিপথের পরিবর্তন ঘটে। অর্থাৎ আলোটা দেখো সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু যেই দুটো মাধ্যমের বিভেদ তলে আলোটা এসে পড়লো তারপর কিন্তু এই বিভেদ তল থেকে আলোটা কিন্তু সরে গেল বা বেঁকে গেল। কোন দিকে বেঁকে গেল? এই যে অভিলম্ব আছে, অভিলম্বের নিকটে বেঁকে গেল। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অভিলম্ব থেকে দূরেও সরে যায়। আমরা দেখব কোন ক্ষেত্রে দূরে সরে যায় আর কোন ক্ষেত্রে অভিলম্বের নিকটে সরে আসে। যখন আলো ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন আলো কী হয়? অভিলম্ব থেকে দূরে সরে যায়। অর্থাৎ তখন আপতন কোণ, এই যে এইটা হচ্ছে অভিলম্ব আর এইটা আপতিত রশ্মি, আর এই অভিলম্ব ও আপতিত রশ্মির মাঝের যে আপতন কোণ সেটার থেকে প্রতিসরণ কোণ বড় হয়। অর্থাৎ এটা অবিলম্ব থেকে প্রতিসৃত রশ্মি দূরে সরে যাচ্ছে। আবার যখন দেখো লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করে আলো, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করে তখন আলো কী হবে? অবিলম্বের দিকে, অর্থাৎ এই সিডি যে অবিলম্ব, এই অবিলম্বের নিকটে সরে আসবে। আলো প্রতিসৃত হওয়ার পর এই প্রতিসৃত আলোক রশ্মিটা অবিলম্বের নিকটে সরে আসবে। অর্থাৎ আপতন কোণের থেকে প্রতিসরণ কোণ ছোট হবে।